রাত 1টার দিকে এভাবে কিডন্যাপারদের মতো করে উঠে আনলেন কেন? হ্যাঁ, খুন করার সাথে সাথে কি এখন কিডন্যাপ করা শুরু করেছেন আপনি পূর্ব ভাইয়া? রাগ মিশ্রিত কণ্ঠে প্রশ্নটা ছুড়ে দিই পূর্ব ভাইয়ার দিকে। তবে সে নিশ্চুপ এবারও। ঘাড় পাকিয়ে অন্যদিকে তাকাই। পূর্ব ভাইয়া খুব মনোযোগ সহকারে ড্রাইভিং করছেন, যেন এই মুহূর্তে এই কাজটা তার জন্য একমাত্র জাতীয় কাজ। এটা না করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রুমে উপর হয়ে বই নিয়ে পড়ছিলাম। ব্যালকনি দরজা খোলা ছিল, তাতে শাসা বাতাস এসে পড়ায় অন্যরকম মনোযোগ ভাব এনে দেয়। তবে হঠাৎ করে কেউ পেছন থেকে রুমাল চেপে ধরে মুখে, কাঁধে তুলে মেইন ডোর দিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ছটফটালে বন্ধ করে দিই সিঁড়িতে, কারণ এটা পূর্ব ভাইয়া ছিলেন তা বুঝতেই পেরেছি। এই বাসাতেও প্রবেশ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগে। পূর্ব ভাইয়া প্রায়শই আসতেন, তাই বোধহয় এত সহজে চলে এসেছেন বাসায়। গাড়ি থেমে যেতেই নেমে পড়ি আমি। পূর্ব ভাইয়াও নেমে এসে ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। আমি গাড়ির সাথে চেপে দাঁড়িয়ে, সরতেও পারছি না তার কারণ পূর্ব ভাই আমার একদম সামনে দাঁড়িয়ে। মৌনতা কাটিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলি, কি সমস্যা? এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে এখানে আনারই বা মানে কি পূর্ব ভাইয়া? পূর্ব ভাইয়া এগোলেন, ভীত চোখে পিটপিট করে চেয়ে গাড়ির সাথে মিশে যায়। গাড়ির দুই সাইডে হাত রেখে আমার এক প্রকার বন্দি করে নেন তিনি। মুখ আমার মুখের সন্নিকটে আনেন। তার গরম নিঃশ্বাস চোখ মুখে আছড়ে পড়ছে। চট চলতে চোখ বন্ধ করিনি। তিনি ফিচল কণ্ঠে বললেন, ইগনোর করছিস কেন? 3 দিন যাবৎ কোনো কথা বলছিস না, ফোন রিসিভ করিস না, ভিডিও কল দিলেও সেটাও কেটে দিস। দেখা করতে আসলে শত বাহানা দিয়ে সরে পড়িস। সমস্যা কি? আমায় মেরে ফেলতে চাস? আমার দিকে একবারও খেয়াল করেছিস? 3 দিন তোর সাথে দেখা না করে, কথা না বলে আমার অবস্থা কি হয়েছে জানিস? টেনে টেনে চোখ খুলে তার দিকে তাকাই। তার চোখ দুটোতে মলিনতার ছাপ। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালের দিকটায় ছড়িয়ে আছে। শরীর দেখে মনে হচ্ছে এই 3 দিনে তিনি শুকিয়ে গাট। আমি অপরাধী কণ্ঠে বলি, খাওয়া দাওয়া করেননি ঠিক মতো? হ্যাঁ, আপনার এই হাল কেন? তিনি জবাব দিলেন না। এক দৃষ্টিতে তৃষ্ণা মেটানো চাহনিতে চেয়ে আছেন, এমনভাবে দেখছেন যেন কত বছর ধরে দেখেননি আমায়। হুট করে খারাপ লাগা কাজ করতে লাগলো। তার এই অবস্থার জন্য কি আমি দায়ী? 3 দিন হলো আবরার মঞ্জিল ছেড়ে নিজেদের বাসায় এসেছি। এই 3 দিন বাসা থেকে বের হইনি। কারণটা পূর্ব ভাইয়া, তার মুখোমুখি না হওয়া। 3 দিনে তিনি কম চেষ্টা করেননি আমার সাথে দেখা করার, কিন্তু আমি পুরো দমে পাথর রূপ ধারণ করে তাকে ইগনোর করেছি। কারণটা ছিল তিনি যদি একবার রাজি হয়ে যান কানাডা যাওয়ার জন্য। আমি ফের বলি, আচ্ছা এখানে কোনো রেস্টুরেন্ট আছে? পূর্ব ভাইয়া আমার কাঁধে মাথা রাখেন। কেঁপে উঠে তার বাহুতে হাত রাখতেই তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেন আমায়। কাঁধে মাথা রেখে 2 হাত দিয়ে কোমর শক্ত করে জড়িয়ে ধরেন। নিজেকে সামলে নিয়ে ইতস্তত বোধ করি। একটা প্রশ্নেরও জবাব দেননি আপনি পূর্ব ভাইয়া। পূর্ব ভাইয়া কাঁধ থেকে মাথা তুলে কটমট দৃষ্টি দেন আমাতে। ভরকে যাই আমি। তিনি বললেন, তুই কি চাস? আমি তোর ঠোঁট দুটো খেয়ে ফেলি, না তো কামড় দিই? বিস্ময়কর দৃষ্টি দিয়ে চেয়ে আমি অবাক কণ্ঠে বলি, কি কি সব বলছেন? দূরে সরুন। বদলোক, সবসময় খারাপ চিন্তা মাথায় নিয়ে ঘোরেন। হ্যাঁ, শাট আপ। আরেকবার যদি আমাকে ভাইয়া রাগিস তাহলে তোর সাথে কি কি করবো তার কোনো আইডিয়া তোর নেই। দোলপড়ি। হতমত খেয়ে বলি, আমি পূর্ব ভাইয়া ছাড়া অন্য কিছু রাখতে পারবো না। টাইম লাগবে। ওকে, টেক ইউর টাইম, বাট আজকের মধ্যেই পূর্ব রাখতে হবে। গট ইট? ভ্রু কুচকে তিক্ত কণ্ঠে তিনি বললেন। আমি পরিস্থিতির চাপে পড়ে জলদি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিই। তবে আদৌ পূর্ব ভাইয়াকে ভাইয়া ডাকা বন্ধ করতে পারবো কিনা জানি না। এত বছরের অভ্যেস এত সহজে ছাড়া যায়? পূর্ব ভাইয়া আমার নিকট হতে সরে দাঁড়ান। প্যান্টের পকেটে হাত দিয়ে কালো রঙের একটা ফিতা বের করেন। ভ্রু কুচকে তাকিয়ে আছি সেদিকে আমি। তিনি এগিয়ে এসে আমার চোখে কালো কাপড় দ্বারা বেঁধে দিতে থাকেন। আমি হকচকে বলি, আরে কি করছেন? চোখ পাচ্ছেন কেন? তোকে মেরে নদীতে দিব তাই। আমি খানিকটা তাচ্ছিল্যের সুরে বলি, সেটা আপনার দ্বারা কখনোই সম্ভব না। পূর্ব ভাইয়া হাসলেন। তার হাসির শব্দ আমার কানে এসে বাজে। কিছু সময় পর চোখ বাঁধা হলে তিনি আমায় কোলে তুলে নেন। আচমক এমন কাণ্ডে সাপোর্ট হিসেবে তার 2 কাঁধে হাত দিই, শক্ত করে চেপে ধরি। ফের বললাম, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? হ্যাঁ, বিক্রি করে দেবেন? বললাম না মেরে ফেলবো। হ্যাঁ, ফাও কথা যত সব। আপনি আর হাজারটা মানুষকে মারতে পারলেও আমাকে একটু স্পর্শ করতে পারবেন না। আই নো ইট। এত কনফিডেন্স, এতটা ট্রাস্ট, হাউ?
তিনি কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। আমি মুচকি হাসি। তখন মনে হলো গালে কারো উষ্ণ ছোঁয়া। গালে হাত দিতেই তিনি বললেন, চুপ করে রইলাম। কিছু বলে লাভ নেই, তার প্রশ্নের উত্তরটাও আর দেয়া হলো না। আর না দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করলেন। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে তিনি আমায় এক নির্দিষ্ট স্থানে নিয়ে দাঁড়িয়ে স্থির হলেন। কোল থেকে নামিয়ে পূর্ব ভাইয়া কানের কাছে ফিসফিস করে বললেন, ওয়েট কর একটু, আই এম কামিং। চোখ থেকে কাপড়টা খুলবি না একদম। বলেই চলে গেলেন তিনি। পায়ের শব্দ বের হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম তিনি কিছুটা দূরে গিয়েছেন। দমকা বাতাস এসে বাড়ি খায় শরীরে। চোখ মুখে আছড়ে পড়ে এক গুচ্ছ চুল। হাত দিয়ে সরিয়ে নিয়ে স্থির হয়ে দাঁড়ায়। মনে কু ডাকছে কিছু কারণে। পূর্ব ভাইয়া এখানে কেন নিয়ে আসলেন? চোখ বাঁধলেনই বা কেন? কারণটা কি হতে পারে? বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। গলা ছেড়ে কিছুটা উচ্চস্বরে বলি, পূর্ব ভাইয়া আপনি কোথায়? আমি আমার চোখের কাপড় খুলে ফেললাম কিন্তু। মাথার পিছে কারোর হাতের স্পর্শ টের পেলাম। চোখে বাঁধা কাপড় খুলছে কেউ। হতভম্ব হয়ে জিজ্ঞেস করি, ভাইয়া এটা কি আপনি? কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তো পূর্ব ছাড়া তার স্নিগ্ধ পরীকে স্পর্শ করবে এমন কে আছে? অবভিয়াসলি এটা আমি। এতদিনে আমার স্পর্শ চিনতে পারলি না? শেষের কথাটুকু অভিমানের ছোঁয়া লাগিয়ে বলেন তিনি। আমি নিশ্চুপ। পেছন থেকে জাস্ট চুল স্পর্শ করলে কিভাবে বুঝবো এটাকে? হ্যাঁ। চোখের কাপড়টা সরিয়ে তিনি হাত দিলেন চোখে। ধীর কণ্ঠে বললেন, আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকা। বলেই হাত সরিয়ে নিলেন, পিছু সরলেন। আমি ধীরে ধীরে চোখ খুলে থপ। হৃদস্পন্দন থেমে যাওয়ার জোয়ার। সামনে তাকাতেই চোখে পানি এসে জমে। ঠোঁট দুটো কাঁপছে বেকুতিকভাবে। আমি পিছু ফিরে পূর্ব ভাইয়ের দিকে তাকাই। তিনি আগের ফর্মে নেই। কালো রঙের পাঞ্জাবি আর জিন্স পরা। পকেটে হাত ঢুকিয়ে আলতো হেসে তাকিয়ে আছেন আমার দিকে। হিতাহিত জ্ঞান ফেলে দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরি। কাপা কণ্ঠে বলি, এসব আপনি করেছেন? আমি না তো কে করবে? স্ট্রেঞ্জ কথাবার্তা বলিস কেন দোল? তার কথায় পাত্তা নেই দিয়ে সামনে ফিরে তাকাই। সামনে একটা সুইমিং পুল, তাতে প্রদীপ নিয়ে লেখা আই লাভ ইউ স্নিগ্ধপরি। প্রদীপগুলোর পাশে লাল গোলাপের পাপড়ির ছড়াছড়ি। সুইমিং পুলের পাশে রয়েছে লাল আর কালো গোলাপের সহ শুভ্র রঙের পর্দা দিয়ে ডেকোরেশন করা ছোটখাটো একটা ঘর বানিয়ে ফেলেছে বলা চলে। ডেকোরেশনটা চোখ ধাঁধানো কর। জায়গাটা একটা ছাদের ওপর। সিঁড়ি দিয়ে তিনি আমায় নিয়ে উঠছেন, সেটা ধরতে পেরেছিলাম। পুরো ছাদ জুড়ে মরিচপাতির আবির্ভাব। সব কিছু সহ একটা জিনিস আমার বেশ আকর্ষণ করেছে, আর তা হচ্ছে কালো গোলাপ, মাই উইকনেস। ওড়নের আঁচলে টান পড়াতে হুঁশ ফেরে। পিছে ঘুরে দেখি পূর্ব ভাইয়া হাঁটু গেড়ে বসে। তার হাতে কালো গোলাপের তোড়া। তোড়ার ঠিক মাঝখানটায় চকলেটের আনাগোনা। আমি তাকে এভাবে হাঁটু গেড়ে বসতে দেখে অস্থির হয়ে পড়ি। চটপট কথা বলি, এভাবে বসে আছেন কেন? উঠে দাঁড়ান। পূর্ব ভাইয়া তার ঠোঁটে আঙুল রেখে ইশারা করেন চুপ থাকতে। আমি চুপ। তিনি বলা শুরু করেন, এক স্নিগ্ধ মাখা সন্ধ্যায় তোমায় প্রথম দেখেছিলাম। কালো রঙের বেশে ধপধপে সাদা এক পরী কালোর মাঝে গুটিয়েছিল। সেই পরীটিকে দেখার সাথে সাথে আমি তার নাম ঠিক করি স্নিগ্ধ পরী, কারণ তাকে দেখা মাত্র আমার শরীরে শীতলতা বয়ে যায়, কঠিন হৃদয় কোমলতা ফিরে পায়, তার রূপের মাধুরীতে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায়। স্নিগ্ধ পরীর কণ্ঠস্বর শুনে প্রথমবারের মতো অযাচিত কারণে কেঁপে উঠেছিল আমার দেহ। আত্মায় রয়ে গিয়েছিল কোমলতা। সেই ছোট্ট স্নিগ্ধ পরীর প্রেমে আমি সেদিনই পড়ে যাই। তার রূপে আমি সম্মোহিত হয়ে যাই ক্ষণেই। স্নিগ্ধ পরী যে আমায় তার স্নিগ্ধ প্রেমে সম্মোহন করেছিল, আমি তাতে সাড়া দিই। শ্বাস ফেললেন তিনি। নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। তিনি আবার বললেন, ইউ নো হোয়াট স্নিগ্ধ পরী, আমার কখনো মনে হয়নি আমিও কোনোদিন প্রেমে পড়ব, কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসবো, কারো সেফটির চিন্তায় নিজের রাতের ঘুম হারাম করব। হ্যান্ড সি, এটাই হয়েছে তোমার কারণে। প্রথম দেখার কিছুদিন পর যখন আমি অনুভব করি আমি উইক হয়ে যাচ্ছি তোমার উপর, তখন শুরু করি খারাপ ব্যবহার, কষ্ট দেই। তার উপর এক পর্যায়ে দূরে চলে যাই। তোমার থেকে দূরে সরে যাওয়ার পর একটা দিন আমার কাছে নরক সমেত ছিল, তবুও নিজেকে সামলে বেঁচেছিলাম তোমার ছবি নিয়ে, সেই স্নিগ্ধ মাখা চেহারা নিয়ে। টলমলে চোখ দুটো আমার।
কিছু বলার জন্য হাঁসফাঁস করছি, তবে পূর্ব ভাইয়া আবার বললেন, দেশে ফিরে আসি অন্য রূপে, কঠোর হতে চেয়েও পারিনি। হিংস্রভাবে ভালোবেসেছি ফাঁজ রূপে। তোমাকে যারা কষ্ট দিত তাদের নিমিষেই শেষ করে দিতাম, তবে সেটা মাত্রই ফাঁদ স্বরূপ। পূর্ব এমনটা করেনি। পূর্ব ছিল উন্মাদ প্রেমিক। আড়ালে আড়ালে সে ভালোবাসতো তার স্নিগ্ধ পরীকে। তবে আজ খোলাসা করতে চাই, ভালোবাসি তোমায় স্নিগ্ধ পরী, পাশে চাই তোমায়। দেহের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমায় পাশে চাই। তোমার হাতটা ধরে বহু বছর পার করতে চাই। দেবে কি সেই সুযোগ? গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তার সামনে হাঁটু গেড়ে বসে শক্ত করে গলা জড়িয়ে ধরি। কান্না আটকে রাখার চেষ্টা চালাতে পূর্ব ভাইয়া আমায় জড়িয়ে ধরে বললেন, কাঁদো, আজ কাঁদতে নিষেধ নেই, কিছু ব্যাপারে কাঁদা বেটার। ফুপিয়ে কেঁদে দিয়ে তার ঘাড়ে মাথা নুয়ে দিই। জীবনটা এত সুন্দর কেন? আমি চাইনি তোমায় কষ্ট দিতে, চাইনি তোমায় ক্ষতবিক্ষত করতে, চাইনি তোমার চোখের অশ্রু দেখতে। তোমার চোখের অশ্রু যে আমায় দহনে পোড়ায়, কষ্ট দিতে না চাইলেও দিয়ে ফেলেছি অচিরেই। তোমার রক্তক্ষরণের জন্য দায়ী আমি। সব শেষে যদি আমি চাই ক্ষমা, তবে করবে কি? ভালোবাসার এক মুচকি হাসি দেবে কি স্নিগ্ধ পরি? বন্ধ চোখগুলো থেকে গড়িয়ে পড়ে নোনা পানি। যতবারই এই কথাগুলো মনে করেছি ততবারই কান্না পায়। পূর্ব ভাইয়া যখন কথাগুলো বলল তখন তিনি কেঁদে দিয়েছিলেন। সেদিন প্রথমবারের মতো তাকে নিজ চোখে কাঁদতে দেখেছি। এতটাই শক্ত মানুষ এইভাবে কাঁদবে, তাও আমার জন্য? কাল রাতে অসহায় কণ্ঠে কথাগুলো উগলে দিয়ে তিনি কেঁদে দেন। মাফ তাকে আগেই করেছি, সেদিন শুধু মুখে বলেছি ক্ষমা করেছি। কালকে রাতটা পূর্ব ভাইয়ার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে কেটেছে, তবে তিনি ঘুমননি। সাক্ষী ছিল তার চোখ দুটো। আজ ভোর 5টার দিকে আমার চট জলদি বাসায় ড্রপ করে দিয়ে কক্সবাজার চলে যান। দুদণ্ড শান্তিতে বসতে পারেন না তিনি। সব সময় এখানে যাওয়া সেখানে গিয়ে ফাইল চেক করা। ওফ! অব্র ভাইয়া বারবার করে বলেছেন তাকে কানাডা আসতে। তিনি একা সব সামলাতে হিমশিম খাচ্ছেন, কিন্তু পূর্ব ভাইয়া তার সিদ্ধান্তে অটল। যাবে না মানে যাবে না। গেলে আমাকে সঙ্গে যেতে হবে, নয়তো তিনি কিছুতেই যাবেন না। এদিকে বাবাও আমাকে পূর্ব ভাইয়ার সাথে থাকতে দেবেন না। আমার 20 বছর হওয়া পর্যন্ত কারণটা জানা নেই। পায়ে পদধ্বনির শব্দে বন্ধ চোখজোড়া খুলি সামনে তাকাই। ওর আপু মিষ্টি হেসে আমার পাশে বসে পড়ল। শান্ত কণ্ঠে আপু বলল, কি রে, ভুলে গেছিস আমাকে? 3 দিন তো তোর কোনো খবরই নেই কোনো। আমি সৌজন্যমূলক হাসি দিই। আপুর চোখের দিকে তাকিয়ে বলি, একটুখানি টেনশনে আছে, কাল মেডিকেল এক্সামের রেজাল্ট দেবে তো তাই। টেনশনে আছিস বলে কি খবরই নিবি না? নট ফেয়ার দোলা। আমি কণ্ঠের খাত নামিয়ে বলি, আচ্ছা সরি, আর এমন হবে না, প্রমিস। পাক্কা প্রমিস। আচ্ছা আপু, একটা প্রশ্ন করি। হ্যাঁ কর, জিজ্ঞেস করার কি আছে? তুমি কি পূর্ব ভাইয়াকে ভালোবাসো? কথাটা সম্পূর্ণ করার পর খেয়াল করলাম ওরা আপুর চেহারার মলিনতার ছাপ। গাঢ় কালো মেঘ নেমে এসেছে, চোখে কার্নিশটায় পানি এসে হানা দিয়েছে। হতভম্ব হয়ে যায়, ভয়ে বুক ধরফর করা শুরু করেছে। আমার ভাবনাটা সত্যি নয় তো? আপু নিম্ন কণ্ঠে বলল, কিসব বলছিস তোর? আমি পূর্বকে পছন্দ করতে যাব কেন? ওকে আমি শুধুমাত্র একজন ভাই আর বন্ধুর নজরেই দেখি। আমি শর্ট টেনে বলি, তাহলে তোমার চেহারা মলিন কেন আপু? আমি কথাটা বলার সাথে সাথেই তোমার চোখের কোণে পানি এসে জমলো কেন বলো? আপু হতবিহ্বল হয়ে পড়েছে, ধাতস্থ হয়ে বলল, তোর কি হয়েছে দোল, বলতো? হঠাৎ এসব উদ্ভট প্রশ্ন কেন করছিস? পূর্বের সাথে এতদিন যা করেছিলাম সব নাটক ছিল রে দোলা পাখি। পূর্ব তোকে বলেনি? পূর্বর জন্যই আমার কোনো ফিলিংস নেই বোন, ভুল বুঝছিস। বর্তমানে কাহিনী কে ধরছে আপু? আমি তো পাস্টের কথা বলছি। বিদেশ যাওয়ার আগে আমি তোমায় প্রায় কাঁদতে দেখতাম। একদিন রাতে যখন পানি খেতে উঠেছিলাম তখন তোমার রুম থেকে কান্নার শব্দ পাই। রুমের পাশে দাঁড়িয়ে শুনেছিলাম তুমি বলছিলে পূর্বকে ভালোবাসি আমি খুব বেশি। এখন এই কথাটা সবাইকে বলি কি করে? ব্যাস এতটুকুই না। আরও একদিন তোমার ফোনে বলতে শুনেছিলাম তুমি পূর্ব ভাইয়াকে ভালোবাসো। তারপর তো আমার জন্য তোমার ওই বাজে ক্ষতিটা হওয়ার পর তুমি চলেই গেলে। ওই দিন আমার সাথে ওই ছেলেগুলো কিচ্ছু করেনি দোল। ওইটাও আমাদের প্ল্যানিংয়েরই একটা অংশ ছিল। অনেক কষ্ট দিয়েছি তোকে, ধোকা দিয়েছি, মাফ করিস আমায়। অপরাধী কণ্ঠে বলল ওরা আপু। প্রচণ্ড অবাক হলেও পরকে মেকে হেসে বলি, ব্যাপার না আপু, তোমার জায়গায় থাকলে হয়তো আমিও তোমার মতো এমনই কিছু করতাম।
কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি আপু। পূর্ব ভাইয়াকে ভালোবাসো? অরা আপু লম্বা শ্বাস টানে। তাকে স্বাভাবিক লাগছে না। সে আবার চোখের দিকে চেয়ে কাপা কণ্ঠে বলল, পূর্ব দেখতে খুবই হ্যান্ডসাম। সব মেয়েরই পূর্ব একজন স্বপ্ন পুরুষ। ওর সুদর্শন রূপে যে কেউ ক্রাশ খাবে, তেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ও সৌন্দর্যের মোহটাকে ভালোবাসা মনে করে কেঁদেছি, কিন্তু বাইরে যাওয়ার পর বুঝতে পেরেছি এটা শুধুমাত্র মোহ ছিল, আর তেমন কিছুই না, বুঝলি? আমি সায় জানাই। যদিও এক ফোঁটাও আমার বিশ্বাস হয়নি অরা আপু যে মিথ্যে বলছে তার সাক্ষী তার চক্ষু যুগল। মিথ্যা বলাটা স্পষ্ট রূপে ফুটে উঠেছে। তবে আর কিছুই জিজ্ঞেস করলাম না, উত্তরটা পাওয়া হবে না। অরা আপু উঠে দাঁড়ালেন, মলিন কণ্ঠে বললেন, আজ গেলাম, ওকে, একটু কাজ আছে। আর একটু থাকো আপু। না, কাল আসবো, আজ একটু বিজি। অরা আপু হেঁটে দরজার কাছে গিয়ে পিছু ফিরলেন। প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে আমি তাকাতেই অরা আপু হেসে বললেন, পূর্ব তোকে অনেক ভালোবাসে দোল। ওর ভালোবাসাটা স্বচ্ছ, ওকে ভুল বুঝিস না কখনো, হারতে দিস না ওকে। বলে চট জলদি বেরিয়ে পড়ে আপু। আমি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেমন জানি উল্টাপাল্টা সব কিছু, অসম্পূর্ণ। কিছু একটা অগোচরে ঘটছে আমার, কিন্তু কি? রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করছি ফোন হাতে নিয়ে। টেনশন করে করে মাথার রক ছিঁড়ে যাচ্ছে আমার। আজ মেডিকেলের রেজাল্ট দেবে। সকাল থেকে একটা ফোঁটাও পানিও খাইনি। হাঁটার এক পর্যায়ে ডান দিকে তাকিয়ে দেখি সায়ান ভাইয়া ল্যাপটপ খুলে নিয়ে বসে আছে। বোতলে সিপ দিতে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে তাকিয়ে আছি। আমি ভাইয়ার দিকে স্থির পানে দাঁড়াতেই বলল, কিরে পাগল, এভাবে হাঁটছিস কেন? স্থির হয়ে দাঁড়া। এত টেনশন কিসের? তুই মেডিকেলে চান্স পাবি তো, তা শিওর। এখন নিজের পাগল রূপটা পাল্টা তো। আমি বিরক্তিমাখা কণ্ঠে বলি, মানে? আয়নায় নিজেকে দেখ তো এবার। আয়নায় তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে যায়। পরনে লং সাদা শার্টটা কুঁচকে আছে সম্পূর্ণ। গলায় ঝোলানো কালা ওড়নাটার একই অবস্থা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে একদম কাকের বাসায় রূপ নিয়েছে। নিজেকে এই অবস্থায় দেখে নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছে। ফিক করে হেসে দিতে ভাইয়া বলল, পাগল রূপের এবার মিষ্টি লাগছে। তোর হাসিটা কত সুন্দর তুই জানিস পিচ্ছি। হ্যাঁ থামো, রেজাল্টের কি খবর? 4টার আগে পাবো না। তুই যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। খেতে পারবো না আমি, সেটা তুই ভালো করেই জানিস ভাইয়া। আচ্ছা বুঝলাম, বাট ফ্রেশ হয়ে আয়। পূর্ব আসছে, তোকে এভাবে পাগল রূপে দেখলে দেখা যাবে আমার গলা টিপে মেরে ফেলবে। ভ্রু কুচকে তাকিয়ে ভাইয়ার দিকে। ভাইয়া হাতের ইশারায় যেতে বলল। পূর্ব ভাইয়ার সাথে কাল রাতে 10 মিনিটের মতো কথা হয়েছে, এর থেকে বেশি না। যদিও তিনি একদ মিনিটে করেছিলেন একটু কথা বলার জন্য, কিন্তু আমি কথা বলি না, কারণ সেই সময়টা তিনি প্রচণ্ড ব্যস্ত ছিলেন। আমি ফোন দেওয়াতে কাটেননি। ভিডিও কলে আমার দিকে তাকিয়ে আরেকবার ফাইল চেক করছিলেন, তাই ইচ্ছে করে কেটে দিই। তারপর তিনি প্রায় 25 বারের মতো ফোন দিয়েছিলেন, তবে রিসিভ করিনি। কথাগুলো ভাবতে ভাবতেই ফ্রেশ হতে চলে যাই। মাথায় ঠান্ডা পানি দেওয়া উচিত। ব্যথা অবস্থা খারাপ হয়ে গেছে, এই একটা বিরাট সমস্যা আমার। অতিরিক্ত টেনশন করলে মাথা ব্যথা করে। টলমলে চোখে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছি। নিজের নামটি ভাসছে টপ 50 জনের মাঝে। মেডিকেলে চান্স পাওয়ার পরে টপ থাকবো এটা কখনোই কল্পনায় আসেনি আমার। পুরো বাংলাদেশে মেডিকেলে চান্স পাওয়ার স্টুডেন্টদের মাঝে টপ 50 জনের মধ্যে আমি 45তম। ভাবতেই অবাক অবাক লাগে। মাঝে মধ্যে হাতে চিমটি দিয়ে পরীক্ষা করে দেখি এটা সত্যি নাকি স্বপ্ন। ভাইয়া পাশে বসে আছে হাসি মুখে। বাবা আম্মু দুজনের চোখে পানি, খুশিতে কাঁদছেন তারা। ভাইয়া হঠাৎ করে চিল্লিয়ে বলল, পিচি, কর্মচলিশন বোন, এতটা ভালো রেজাল্ট করেছিস, আলহামদুলিল্লাহ। ভাইয়া আলতো হাতে জড়িয়ে ধরে। আম্মু বাবাকে ইশারায় ডাকতেই তারা এসে আমার পাশে বসে পড়েন। বাবা বলল, কংগ্রাচুলেশনস আম্মু। আম্মু কিচ্ছু বলল না। আসলে মুখ গুজে এক হাতে আমায় জড়িয়ে ধরে কেঁদে চলেছেন। আমি বাবার এক হাত আঁকড়ে ধরে কাঁদছি। জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তটা এটাই মনে হচ্ছে। হঠাৎ ভাইয়া বলল, বাবা, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। কয়েক মাস আগে টরন্টোর একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম ফিজিক্স টিচার হিসাবে। অ্যাপ্লাই অ্যালার্ট ডে হয়েছে। ওখানে গিয়ে কিছু চেষ্টা আর ভাইবা দিতে হবে, তাহলেই টিচার হিসাবে নিয়োগ নেবে। ইনশাল্লাহ ভাইবাতে রেজাল্টটা ভালো ছিল। নোটিশ এসেছে, আগামী মাসে যেতে হবে কানাডা। বাবা খুশিতে জড়িয়ে ধরে ভাইয়াকে।
আম্মু কাঁদো কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা দুটোকে আল্লাহ নেক হায়াত দান করুক। সবাই টুকটাক কথা বলে চলে যায়। রুম ফাঁকা হতেই দ্রুত পায়ে প্রবেশ করেন পূর্ব ভাইয়া। তার ঠোঁটের কোণে হাসির লেশ। কাছে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, কংগ্রাচুলেশনস তোলপুরি। আমি তৃপ্তিময় হাসি দিই। তিনি আমার পাশে বসে বলল, সব কিছু রেডি কর, নেক্সট মান্থ তুই কানাডা যাচ্ছিস। আমি চোখ গোল গোল করে বলি, পূর্ব ভাইয়া কি বলছেন এসব? হ্যাঁ, বাবা কি বলেছে ভুলে গিয়েছেন? আপনার সাথে কখনোই যেতে দেবেন না বাবা আমাকে। পূর্ব ভাইয়া মেকি হেসে বললেন, আমার সাথে কই যাচ্ছিস? তুই শায়ানের সাথে যাবি। নেক্সট মান্থ শায়ান কানাডা যাচ্ছে, ওখানেই থাকবে ও। তুই তোর বাবাকে বলবি তুই বাইরে পড়তে চাস, রেজাল্ট ভালো, তার উপর টপ লিস্টে আছিস তুই। ওখানকার মেডিকেলে ভর্তি হতে কোনো প্রবলেম হবে না। চোখ পাকিয়ে তাকিয়ে আছি তার দিকে। তিনি তাতে কোনো রকম রিয়েক্ট না করে বেডে গা এলিয়ে দেন। ক্লান্ত মাখা কণ্ঠে বললেন, কিছু খেতে দে, কাল থেকে না খাওয়া, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তুই খেয়েছিস? আমি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলি, হ্যাঁ। পূর্ব ভাইয়া ধমক দিয়ে বললেন, মিথ্যে বলছিস কেন? শায়ান বলেছে আমাকে তুই কিছু খাসনি। তাছাড়া তোকে আমি হাড়ে হাড়ে চিনি। যা এক্সট্রা খাবার আনবি, তবে এক প্লেটেই। আমি মাথা নাড়িয়ে দরজা চাপিয়ে দিয়ে নিচে চলে আসি। নিচে আসতেই আম্মু খাবারের প্লেট ধরিয়ে দেয়, যেন এটারই অপেক্ষায় ছিলেন। দুটো প্লেট হাতে দিয়ে বললেন, পূর্বকে দিবি একটা প্লেট, ছেলেটা কাল রাত থেকে কিচ্ছু খায়নি। আচ্ছা। ওপরে আসতেই নজরে পড়ে পূর্ব ভাইয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। খাবার প্লেট খাটে রেখে ফোন হাতে নিব, তখনই তিনি তড়িৎ গতিতে রুমে এসে ফোন ছো মেরে নিয়ে নেয়। রক্তিম চোখে তাকে বলি, খাওয়ার পর যা ইচ্ছে করবি। পূর্ব ভাইয়া ওয়াশরুম দেখে হাত মুখ ধুয়ে এসে ভ্রু কুচকে বললেন, দুটো প্লেট কেন? একটা আনতে বলেছি না? আম্মু দিয়েছে, আমি কি করব? পূর্ব ভাইয়া পাশে বসে এক প্লেট হাতে তুলে আমার মুখের সামনে ভাত তুলে দেন। নন স্টপ একের পর এক লোকমা খাওয়াতেই থাকেন। ইশারায় তাকে থামতে বলি। তিনি চোখ গরম করে বললেন, সকাল থেকে না খাওয়া তুই, চুপচাপ খা। আপনি খাবেন না? পরে, আগে তোকে খাইয়ে নেই। আমার খাওয়ানো শেষ করে তিনি তার প্লেট তুলে আমার সামনে তুলে ধরলেন। ইশারায় বলেন তাকে খাওয়াতে। আমি ইতস্তত বোধ করতেই পরক্ষণে কিছু একটা ভেবে তাকে খাইয়ে দিই। খাওয়ানোর প্রত্যেকটা সময়ে তিনি আমার দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন, যা আমায় আগের থেকে 4 গুণ বেশি অস্বস্তিতে ফেলেছে। বাবার সামনে কাচুমাচু মুখ করে বসে আছি। বারবার এদিক ওদিক তাকাচ্ছি যাতে বাবা আমার চোখের পানিটা খেয়াল না করে। বাবা মা দুজনকে ছাড়া থাকতে হবে ভাবতেই দম বন্ধ হয়ে আসে। নিজেকে স্বাভাবিক করে সামনে তাকাতেই খেয়াল হয় বাবার চিন্তিত মুখশ্রী। তিনি চিন্তিত কণ্ঠে বলল, আম্মু, তুমি কি কিছু বলতে চাও? এত নার্ভাস লাগছে কেন তোমায়? কিছু হয়েছে মা? লম্বা শ্বাস ফেলে মাথা উঁচু করে বলে, বাবা আমি তোমার কাছে কিছু চাই। বাবা হাসলেন। হাস্যরত অবস্থায় বললেন, কি লাগবে বলো। বাবা আমি বাহিরে গিয়ে আমার মেডিকেল স্টাডি কমপ্লিট করতে চাই। বাবার মুখ ক্ষণেই বিষণ্ণতায় ছেয়ে যায়। ভারী কণ্ঠে তিনি বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন আম্মু? না মানে আমি নিষেধ করেছি না, কিন্তু জাস্ট জানতে চাচ্ছি তোমার কাছে। বাবা বাহির থেকে পড়ার ইচ্ছা অনেক আগেই ছিল, আর তাছাড়া বিডির থেকে বাইরে স্টাডি করাটা বেটার হবে। কোন দেশে যাবে? আমি আমতা আমতা করে বলি, ভাইয়ের সাথে যাই বাবা, কানাডা, ওখানেও পড়াশোনা বেটার। আচ্ছা, সমস্যা নেই। আমি বরং নিশ্চিত হলাম শাহিনের কাছে থাকলে তো সেফ থাকবে। আলতো হাসি আমি। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটা প্রশ্ন করি আম্মু, জিজ্ঞেস করার কি আছে, করো। পূর্ব কি তোমার কোনো ফোর্স করতে এসেছে কানাডা যাওয়ার জন্য? আগে কখনো বাইরে পড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে দেখিনি। ভরকে গিয়ে তাকাই বাবার দিকে। অতঃপর ধাতস্থ হয়ে বলি, না বাবা, পূর্ব ভাইয়া কেন ফোর্স করবেন? হঠাৎ করে ইচ্ছে হলো বাইরে পড়বো। তাছাড়া ভাইয়া যাচ্ছে তাই সাহস হলো, নয়তো তোমাদের ছেড়ে একা ওই অচেনা দেশে থাকতে পারি আমি? বাবা ফের হেসে বললেন, তুমি চিন্তা করো না আম্মু, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, নিশ্চিন্তে থাকো। তপ্তশ্বাস ফেলে ক্ষান্ত হই। যাক, বাবাকে মানানো কমপ্লিট। রাগ হচ্ছে প্রচুর। বড় চাচার কেন কানাডাতেই কোম্পানি স্থাপন করতে হলো? হ্যাঁ, এখন আব্বু আম্মুর থেকে দূরে যেতে হবে, ভাবতেই বুক কেঁপে উঠছে।
কিন্তু আজকাল যখন পূর্ব ভাইয়াকে ছাড়া থাকতে হবে এমন পরিস্থিতি আসে, তখন বারংবার মনে হয় শ্বাস রুখে আমি এখনই মারা পড়ব। মলিন মুখে ঘাসের ওপর বসে আছে, পাশে নীরব আর আদ্রাফ কোকাকোলার বোতলে শিপ দিচ্ছে, তো আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তা খেয়াল করে আমি তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলি, কি সমস্যা, এভাবে তাকাস কেন? চোপ। নীরব খালি বোতলটা পাশে রেখে ধপ করে ঘাসে শুয়ে পড়ে, অতঃপর আমার দিকে চেয়ে বলল, এমন পেতনি মার্কা চেহারা বানায় রাখছস কেন? যেই রেজাল্ট করছস তাতে তো লুঙ্গি ডান্স দেওয়ার কথা। নীরবের কথায় আদ্রাফ তাল মিলিয়ে বলল, এক্সট্রিমলি এমন চেহারা বানিয়ে বসে আছিস কেন? আমি বিরক্ত কণ্ঠে বলি, লুঙ্গি ডান্স নাকি ফুঙ্গি ডান্স? হ্যাঁ, ওইটা তো তোদের দেওয়া উচিত, ভালো রেজাল্ট তো তোরাও করছিস না। নীরব কিছু বলতে নিলে আদ্রাফ হাত উঁচু করে ওকে থামিয়ে দেয়, থমথমে কণ্ঠে বলে, বুঝলাম, টপিকটা পাল্টা। তোর মুড অফ কেন? আঙ্কেল আন্টিকে সেরে যাবি কয়ে? আমি মাথা নাড়াই, মলিন কণ্ঠে বলি, আব্বু আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না ইয়ার, ওখানে চলে গেলেও আমার মুড এমনি 24 ঘন্টা অফ থাকবে। নীরব উঠোসে বলল, সেইটা হইতে দিতেছি না আপা, আমরাও যাইতেছি কানাডা, তোর আর অরিন্নার জীবনের 12টা বাজাতে। খুশিতে চকচক করে ওঠে চোখ দুটো, কাঁদো কণ্ঠে বলি, সত্যি তোরাও যাবি? তো তোদের ছাড়া থাকতে পারবো? 12 বছরের ফ্রেন্ডশিপ আমাদের এত সহজে মিটিয়ে দেই কি করে? হাসি মুখে বলে আদ্রাফ, মন খারাপের মাঝেও এক চিলতে হাসিতে। হঠাৎ নীরব বেশ জোরালো কণ্ঠে বলল, আরে পূর্ব ভাই, আপনি? সচকিত চোখে নীরবের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পিছে তাকায়। পূর্ব ভাইয়া ফোন হাতে দাঁড়িয়ে কানে লাগিয়ে কথা বলছেন। নীরবের গলায় হাত উঁচু করে বলল, 1 মিনিট আসছি। বলে ব্যস্ত হয়ে যান খুলে। আমি একখানে ড্যাব ড্যাব করে চেয়ে আছি তার দিকে। তিনি এখানে 24 ঘন্টা ফলো করেন নাকি? হ্যাঁ, সেদিনও হুট করে আড্ডার মাঝে এসে উপস্থিত, আর আজও অদ্ভুত। কিছু সময় পেরোতেই তিনি ফোন পকেটে ঢুকিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসেন, এসে আমার দিকে এক পলক তাকিয়ে কুশল বিনিময় করেন নীরব আর আদ্রফের সাথে। কথা বলার এক পর্যায়ে তিনি আমার হাত টেনে ধরে তার পাশে এনে দাঁড় করান। ব্যাপারটা খেয়াল করেনি ওরা দুজন। আমি চোখ রাঙানি দিতেই পূর্ব ভাইয়া চোখ টিপতেন। পূর্ব ভাইয়া হুট করে বললেন, আচ্ছা, কোনো রেস্টুরেন্টে চলো, তোমাদের ট্রিট দিই। এত ভালো রেজাল্ট করলে কিছু তো প্রাপ্য। পূর্ব ভাইয়ার কথা শুনে আদ্রাফ আমতামতা করে বলল, ভাই, মানে গার্লফ্রেন্ড ওয়েট করছে। আমি এখানে এসেছিলাম দুলার সাথে কথা বলতে। পূর্ব ভাইয়া মুচকে হাসি দেন, ফের বললেন, প্রবলেম নেই, যাও। তা নীরব? নীরব বলল, ভাই আমারও সেম কেস। সশব্দে হেসে দেয় পূর্ব ভাইয়া। হাসিটা ঠোঁটের কোণায় বিদ্যমান রেখে বললেন, প্রবলেম নেই, কানাডা গিয়ে ট্রিট দেবো তাহলে। নীরব আর আদ্রাফ হেসে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। ওরা দুজন চলে যেতেই পূর্ব ভাইয়া আমার দিকে তাকান। আমি তার দৃষ্টি আমাদের দেখে চটজলদি বলি, আপনি এখানে কেন? পূর্ব ভাইয়া নিজ পকেটে হাত গুজে বললেন, বউকে চুমু খেতে এসেছি। লজ্জায় নুয়ে গিয়ে পরিশেষে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে বলি, আপনি একটা অসভ্য লোক পূর্ব ভাই, মারাত্মক অসভ্য। সবসময় বাজে চিন্তা মাথায় নিয়ে করেন। কথাটা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে পূর্ব ভাইয়া কোমর টেনে তার বুকের সাথে চেপে ধরেন। অস্বস্তিজনিত চাহনি নিয়ে তাকে লজ্জারা দলেরা গ্রাস করে আমায় তীব্রতর ভাবে। 7-5 না ভেবে তার বুকে একটা চিমটি দিয়ে বলি, ছাড়ুন, এভাবে পাবলিক প্লেসে ধরেছেন কেন? পূর্ব ভাইয়া হাসলেন। তিনি বললেন, তোর চিমটি এত সুইট কেন? আহা, বুকে প্রশান্তি বয়ে নিয়ে যায়। আপনি ব্যথা পাননি? চমকিত কণ্ঠে প্রশ্ন করি। তিনি বলেন, একটুও না। এনিওয়ে, ছাড়ছি না তোকে যতক্ষণ পর্যন্ত না তুই আমায় ভাই ছেড়ে পূর্ব বলে ডাকিস। ড্যাব ড্যাব করে চেয়ে আছি। আকুতি ভরা চাহনিতে তাকাতেই তিনি মাথা নাড়িয়ে বললেন, আজ এমন ইনোসেন্ট দৃষ্টি দিলেও আমি মানছি না। পূর্ব তোকে বলতেই হবে। অ্যান্ড নাও। পূর্ব ভাইয়া বলে ডাকলে সমস্যাটা কি? ইডিয়েট, আমি কি তোর ভাই লাগি? এখন আমি তোর হাজবেন্ড। হাজবেন্ডকে কেউ ভাইয়া ডাকে শুনেছিস? বিয়েটা তো জাস্ট ধর্মীয় মতো হয়েছে পূর্ব ভাইয়া, অফিসিয়ালি তো না। এখনই যদি আপনার নাম ধরে ডাকি তাহলে ফ্যামিলি কি ভাববে? পূর্ব ভাইয়া কোমর ছেড়ে দিয়ে 2 হাত চেপে ধরে চোখ পাকিয়ে বলেন, স্টুপিড, তুই যদি এখনো আমাকে ডাকিস তাহলে ফ্যামিলির সবাই উল্টাপাল্টা ভাববে।
ওয়াইফ তার হাজব্যান্ডকে ভাই বলে ডাকছে। কি একটা বাঁচখাই অবস্থা। তাহলে আপনাকেও আমায় তুমি করে বলতে হবে। কথা সম্পূর্ণ করে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরি। এটা কি বললাম? আমি মন থেকে চাই তিনি আমায় তুমি বলুক, বাট মুখে বলার সাহসে কুলাইনি। আর হুট করে কিভাবে বলে দিলাম, স্ট্রেঞ্জ। পূর্ব ভাইয়ার দিকে তাকাতেই দেখি তিনি বাঁকা হাসছেন। মেয়ে গিয়ে মাথা নিচু করে নি। খানিক বাদে তিনি বললেন, পূর্ব বলে ডাকো বউ, এবার ঠিক আছে? আমার কিন্তু তোমায় তুমি বলে ডাকতে কোনো সমস্যা নেই, বরং মন থেকে এটাই চাচ্ছিলাম তুমি নিজ থেকে বলো আমায় তুমি ডাকতে। এনিওয়ে, সব শর্ত মেনেছি না? এবার পূর্ব বলো, না হলে। ফের কোমর চেপে কাছে টেনে নেন। চোখ মুখে ফু দিয়ে বললেন, সারাদিন এখানে এভাবেই জড়িয়ে ধরে দাঁড় করিয়ে রাখবো। হাসপাস করতে করতে এদিক ওদিক তাকাতেই দেখি একজন লোক আসছে। তাকে দেখে বুকে কেমন অস্থিরতা ভাব এসে বসে। চেনা চেনা লাগছে খুব তাকে। অতঃপর পূর্ব ভাইয়ের দিকে তাকাতে দেখি নিজের জায়গায় তিনি অটল। জোরাজোরি করে তাকে সরাতে পারলাম না নিজের থেকে। এক পর্যায়ে সাহস ঢুকিয়ে কাপা কণ্ঠে বলি, পূর্ব ভাইয়া ছাড়ুন, কেউ আসছে। পূর্ব ভাইয়ার চোখ মুখে প্রাণবন্ত হাসি। তিনি হেসে আমায় তার বুকের সাথে চেপে ধরেন। পূর্বের কাছে এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখের মুহূর্ত ভাসছে সে। দোলার কণ্ঠে নিজের নামটা বারবার এসে বাড়ি খাচ্ছে তার কানে। ইস, দোলার কণ্ঠে তার নামটা এতটা মধুর শোনাচ্ছে কেন? অবশ্য দোলা তাকে গালি দিলেও সেটা সে মধুর হিসেবেই গ্রহণ করবে। যে প্রেমিক তার প্রেমিকার দেয়া উপাধিতে মুগ্ধ হবে না, সে প্রেমিক না, বরঞ্চ ক্ষণিকের মোহে আটকে যাওয়া এক উড়ন্ত পথিক, যে কিনা অন্য কারো মোহের স্পর্শে ক্ষণের মাঝে হারিয়ে যাবে অদূরে। পূর্বকে ধাক্কা দিয়ে দিই। ছিটকে দূরে সরে যান তিনি। তার মুখে তৃপ্তিকর হাসিটা বহমান, যা আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে বাধা দিচ্ছে। তাই চটজলদি মাথা অন্যদিকে ঘুরিয়ে নিই। সোজা তাকিয়ে দেখি সেই লোকটা আমাদের দিকেই আসছে। তাকে দেখে আচানক ভয় কাজ করতে থাকে। কারণটা বুঝে উঠতে পারছি না। লোকটা কাছে এসে আমায় বলল, আরে আপনি যে কেমন আছেন? আমি আমতামতা করে বলি, সরি, চিনলাম না আপনাকে, কে আপনি? ততক্ষণে পূর্ব ভাইয়া এসে আমার পাশে এসে দাঁড়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা বলল, আমি সেই ছেলেটা বিয়ে বাড়িতে যে আপনি যেতে নিয়েছিলেন। আমি ছেলেটাকে থামিয়ে চটপট করে বলি, ও আপনি? জি, চিনেছেন? হ্যাঁ। দু একটা কথা বলে ছেলেটা পূর্বের দিকে তাকায়। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ইনি কে হন আপনার? আমি শান্ত কণ্ঠে বলি, আমার হাজব্যান্ড। কথাটা বলার পর ছেলেটার থেকে বিদায় নিয়ে চলে আসি। পূর্ব পাশে বুকে ধকধক আওয়াজটা ক্রমেই বেড়ে চলছে। ইনি অহনের বিয়েতে ধাক্কা খাওয়া সেই ছেলেটা। পূর্ব যদি জানতো এই লোক আমার স্পর্শ করেছে, তাহলে নিশ্চিত এখানেই পুঁতে ফেলতো। পূর্ব খানিক ধীর কণ্ঠে বলল, ছেলেটা কে দোল? আমি কণ্ঠের খাত নামিয়ে বলি, অহনের কাজিন। ও। পূর্বের দিকে একবার আর চোখে তাকাই। উনি স্বাভাবিকভাবে হেঁটে চলেছেন, তবে চেহারায় অন্য ভাব ফুটে উঠেছে। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার? তেমন কিছু না, ছেলেটার চোখ একজন ক্রিমিনালের সাথে মিলে। তবে যেহেতু অহনের ফ্যামিলির কেউ, সো এটা সম্ভব না। কেন সম্ভব না? সিক্রেট। চোখ টিপ মেরে তিনি দ্রুত হাঁটা দেন। ছেলেটা অহনের কাজিন নয়, আমি আন্দাজে বলেছি। এই ছেলের চেহারা পর্যন্ত আমি দেখিনি কখনো, আজও কালো মাস্ক পরা। পিছে দাঁড়িয়ে থাকা ছেলেটি অদ্ভুত হাসি দিচ্ছে। ফোন বের করে সে বলল, দেখা হয়েছে। টিম থেকে কয়েকজনকে কানাডা পাঠাও, আমি ওখানে যাচ্ছি। বাংলাদেশে এদের কিছু করা যাবে না। এবার যাব, পুলিশ ঝিমিয়ে যায়নি। বাংলাদেশকে পরে দেখা যাবে, আগে পূর্ব দোলকে দেখি, স্পেশালি দোলা। কেটে দেয় ফোন। চোখ মুখে উপচে পড়া খুশির রেশ। কতদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে তার। ভোরে স্নিগ্ধময় এক টুকরো আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায়। চোখ খুলে পিটপিট করে চারিপাশে তাকাই। এই ভোরের আলোটা পরিবর্তিত। এটা বাংলাদেশের নয়, টরন্টো শহরের এক ফালির উত্তর। তাই তো ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটে ওঠার বদলে কপালে পড়েছে বিরক্তির চামড়া কুচকানি। উঠে বসে বেড সাইডে রাখা ফোনটা নিয়ে অ্যালার্ম অফ করি। এখন দুপুর 2টা বাজে। 2 সপ্তাহের কড়া ধকলে আজ বেশ দেরি করে ঘুম ভেঙেছে। টরন্টোতে আসা 2 সপ্তাহ 3 দিন হলো আজ। বাংলাদেশ থেকে আসার পরপরই আলসেমিতে মেখে থাকা জীবনটা উল্টোপাল্টো হয়ে ব্যস্ততার সাথে এটে সেটে গিয়েছে। প্রথমে এখানকার মেডিকেল ভর্তি, এটা ছিল সবচেয়ে বড় প্যারা। বিড়িতে টপ করেছি বলে এখানে এত সহজে মেডিকেল আমার অ্যাডমিট করায়নি।
টানা 2 সপ্তাহ নিয়ে ভাইবা, টেস্টের পর টেস্ট, এদিক সেদিক ছোটাছুটি সব কিছু মিলিয়ে অতঃপর টরন্টোর এক নাম করা মেডিকেল কলেজের খাতায় নিজের নামটাকে স্থাপন করতে পেরেছি। এখানে আসার পর থেকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথমে তো জলবায়ু পরিবর্তন, দ্বিতীয়ত বাবা মাকে ছাড়া থাকা, তৃতীয়ত আবহাওয়ার সাথে তাল মেলাতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তবে সায়ান ভাইয়া, অভ্র ভাইয়া তারা হেল্প করেছেন অনেক, যার ফলস্বরূপ অতীব কম সময়ে এখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পেরেছি। পূর্বকে জানানো হয়নি সে ক্যালগারিতেই গিয়েছেন মিটিং অ্যাটেন্ড করতে কানাডা আসে। কাজের চাপে তার অবস্থা বেহাল, মাঝে মধ্যে তার অবস্থা দেখে কেঁদে দিই। তার এই বেহাল দশাটা অনেকটা আমার কারণে। পূর্ব আরেকটু আগে আসলে এতটা কাজের প্রেশার পড়তো না তার উপর। বেড থেকে নেমে ধীর পায়ে এগিয়ে কাজ দিয়ে তৈরিকৃত দেয়ালটার সামনে যায়। নিচে তাকাতেই মানুষের পদচারণা লক্ষ্য করা যায়। এখানকার একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি আমি আর ভাইয়া। পূর্ব, অভ্র শতবার বলেছিলেন তাদের বাংলো বাড়িতে থাকতে, তবে থাকা সম্ভব না। বাবার কঠোর নির্দেশ, বিয়ের আগে একসাথে এক বাড়ি ছাদের নিচে থাকা যাবে না কিছুতেই। তাছাড়া পূর্বদের বাংলো বাড়িটাকে আমার মেডিকেল কলেজ আর ভাইয়ার ভার্সিটি দুটোই অনেক দূর হয়ে যায়। এই 2 সপ্তাহে কানাডা আসার পর পূর্বের সাথে সময় করে 2 মিনিট কথা বলা হয়ে ওঠেনি। ব্যস্ততা নিয়ে তিনি ফোন দিলে আমি কিছুক্ষণ কথা বলে কেটে দিই। বারংবার বাহানা দিই টরন্টোতে এসে কথা বলবেন, এখন আমার কাজ আছে। তখন রাগী দৃষ্টি দিত পূর্ব, আমি সেই দৃষ্টি উপেক্ষা করে কেটে দিতাম কল। বেচারা কিছু করতেও পারতো না। ফোন আসার শব্দে ধ্যান ভাঙে। বাহির থেকে গভীর দৃষ্টি সরিয়ে বেডের কাছে গিয়ে ফোন তুলে নিই। আম্মু কল দিয়েছে। ঠোঁটে প্রসারিত হয় অমায়িক হাসি। ফোন রিসিভ করতেই আম্মুর কান্নারত কণ্ঠ ভাসে। আমি স্বাভাবিক, তবে ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। এই কয়দিন আম্মু যতবার ফোন দিয়েছে ততবারই তার কাদা কণ্ঠ কানে ভেসে এসেছে। আমি নরম সুরে বলি, আম্মু আজও কেঁদেছ? আমি কিন্তু তোমার কল আর রিসিভ করবো না। রাখো ফোন, বাবাকে দাও। বাবা কই? আম্মুর কান্নাটা ভারী হলো। তিনি মলিন কণ্ঠে বললেন, কি যে দরকার ছিল তোদের দুজনের কানাডা যাওয়ার? তোদের ছাড়া এক মুহূর্ত বিষের মতো লাগে মা। দেশে ফিরে আয় না। জমে থাকা কান্নাটাকে দমিয়ে বলি, বললে তো আসা যাবে না আম্মু। আগামী সপ্তাহ থেকে আমার ক্লাস। ভাইয়ার ক্লাস তো আগে থেকেই শুরু হয়েছে, ক্লাস নেওয়া শুরু করেছেও। তুমি আসো না। বললেই আসা যায়? তোর বাবাকে রেঁধে খাওয়াবে কে? আমি দুষ্টু হেসে বলি, বাবাকে তো বড় চাচিই রান্না করে খাওয়াতে পারে। আসল কথা বলো, তুমি বা আপু দুজনকে ছাড়া থাকতে পারবে না। বলেই খিলখিল করে হেসে উঠি। প্রেমের বিয়ে আব্বু আম্মুর। ওপাশ থেকে আম্মু লজ্জা মিশ্রিত কণ্ঠে ধমক দিয়ে বলল, সর বেয়াদব মেয়ে, দিন দিন ফাজিল হচ্ছিস তুই। তা সায়ান কোথায়? ক্লাস নিতে গিয়েছে? বাবা কোথায়? সে তো সকাল হতে ফ্যাক্টরি ছুটেছে। আম্মুর সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে ফোন কেটে দিই। উদ্দেশ্য ফ্রেশ হয়ে বাইরে যাওয়া, শপিং সহ টরন্টো শহরটাকে একটু ঘুরে দেখব। আগামী সপ্তাহে থেকে ক্লাস, সময় যেন তরতর করে চলে যাচ্ছে। ফোন ফের বেডে রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতে কর্কশ শব্দে পুনরায় বেজে ওঠে সে। বিরক্তি নিয়ে ফোন স্ক্রিনে তাকাতেই ঘরের মাঝে তৈরি হওয়া বিরক্তগুলো গায়েব হয়ে যায়। পূর্ব কল দিয়েছে, চটজলদি রিসিভ করতে নিব, তার আগেই কেটে যায়। অতঃপর আসে এক আকুতি ভরা মেসেজটি এরূপ, দুলপুরি প্লিজ পিক আপ দ্য ফোন। আমি এখন বিজি নেই, কাজ শেষ, টরন্টো ব্যাক করছি, একটু কথা বলবো, ফোনটা রিসিভ কর প্লিজ। মেসেজটায় সম্পূর্ণ চোখ বোলাতে পুনরায় ফোন আসে। রিসিভ করার 2 মিনিট দুপক্ষই চুপ। এক পর্যায়ে দীর্ঘ এক শ্বাস ছেড়ে পূর্ব বলল, দুলপুরি একটু কথা বল প্লিজ। কতদিন তোর কণ্ঠস্বর শুনি না। এতদিন ইগনোর করেছিস, ফোন করার পর বারংবার কেটে দিয়েছিস। আজ আমি আসছি, আমাকে ইগনোর করার শাস্তি কড়াভাবে দিব। পূর্বের হুমকি স্বরূপ কথাগুলো শুনে থেমে থেমে শরীর কাঁপুনি দেয়। একটা পরিবর্তন হয়েছে। পূর্ব ভাইয়া আমায় তুমি বলতে পারেননি, আর না আমি হজম করতে পেরেছি। তার মুখ থেকে তুই ডাকতেই আমার জন্য প্রশান্তি। তবে আমি আর ভাইয়া ডাকতে পারিনি। যতবার ভাইয়া ডাকতে নিব তিনি ঠোঁটের ওপর হুটহাট চুমু খেয়ে নিয়েছেন, তাই আর সম্ভব হয়নি। কথা বলবি না? চুপ থাকার পণ করেছিস? ফাইন, একটা বার আসতে দে, সব তেরামি আমি ছুটাবো। আমি ইতস্তত বোধ করে বলি, অদ্ভুত, কথা বলার সুযোগ তো দেবে নাকি? হ্যাঁ, নিজে কথা বলতে থাকলে আমি কখন বলবো? ওপাশ থেকে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর তিনি বললেন, কতদিন পর তোর ভয়েস শুনলাম, মনের
অশান্তিকর ঢেউ আজ শান্ত হলো। কেন তুই আমায় আমার ভালো লাগা সম্পদগুলো দূরে রাখতে বলিস? নিশ্চুপ আমি বাম পায়ের আঙুলগুলো দিয়ে সজোরে ফ্লোরে আঘাত করছি। কাপা কণ্ঠে বলি, আপনি টরন্টোতে ব্যাক করছেন আজ? হুম, কাজ কমপ্লিট? পুরোপুরি না, ব্রেক চলছে। আবার 1 সপ্তাহ পর আসতে হবে। আমি ওহ বলে চুপ হয়ে যাই। পূর্ব বললেন, আমার আসতে আসতে বিকেল হবে, রেডি থাকিস। আমি চটপট করে বলি, কেন, কোথাও যাবেন? পূর্ব মিহি কণ্ঠে বললেন, হ্যাঁ, আজ পুরোটা সময় তুই আমার সাথেই থাকবি। এই পুরো 2 সপ্তাহ ইগনোর করার শাস্তি এটা। ফোন কেটে দিয়ে বেডে ছুঁড়ে মারি। দুহাতে মুখ ঢেকে মৌনতা পালন করি। কি আজব, আমি কি তাকে ইচ্ছে করে ইগনোর করেছি? তার ভালোর জন্যই তো আমরা, এর জন্য আবার শাস্তি কেন? কালো রঙের জিন্সের সাথে সাদা রঙের কুর্তি, গলায় কালো স্কার্ফ ঝুলিয়ে বিষণ্ণ মুখে বসে আছে। অবাধ্য চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পাশ থেকে অরিন ফোন স্ক্রল করা বাদ দিয়ে তীক্ষ্ণকর দৃষ্টি দিয়ে বলল, পূর্ব ভাই যখন থাকে না তখন দেবদাসের মতো থাকবি, যখন আসবে তখন থাকবি পেতনি মার্কা ফেস বানায়া। মানে এসব কি? বাঁকা চোখে তাকাই অরিনের দিকে। ও উত্তরের আশা আমার দিকে তাকিয়ে আছে। আমি থমথমে কণ্ঠে বলি, পূর্ব বলেছে তাকে ইগনোর করার জন্য আমার শাস্তি দেবে। বুঝতে পারছিস তুই? আগেরবার যখন শাড়ি পরলাম তখন তিনি আমার শাস্তি স্বরূপ কান ধরে উঠবোস করিয়েছেন। এবার না জানি কি করেন আল্লাহ মাবুদ। অরিন হেসে কুতকুত। রক্তিম চোখে ওর দিকে তাকাতেই ও চুপসে যায়। আলতো কণ্ঠে বলল, আরে রাগিস কেন, আজও। আচ্ছা চিলিয়ান, পূর্ব ভাই তোকে ভালোবাসে, কড়া কোনো শাস্তি দেবে না নিশ্চিত? গাড়ির হর্নের আওয়াজ শুনে অরিন আমি একে অপরের মুখ চাওয়াচাই করি। একজন সার্ভেন্ট তখনই এসে বলল, ম্যাম, পূর্ব স্যার হি ইজ কাম, টোল ইউর টু গো ডাউন। আমি অরিনের দিকে তাকাতেই ও ইশারায় বায় জানায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি পূর্বকে গাড়ির সাথে হেলান দিয়ে এক মোহনীয় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। ফর্মাল লুকে তিনি, পরনে সাদা শার্ট, ওপরে 2টো বোতাম খোলা, সিল্কি লম্বা চুলগুলো কপালের কাছে এঁটে সেটে আছে। আমি থমকে দাঁড়াতে তিনি দ্রুত পায়ে হেঁটে আমার সামনে দাঁড়ান। দিক বেদিক না দেখে পাজা কোলে করে তুলে নেন তিনি। হতভম্ব হয়ে তার কাঁধে হাত দিই, নিম্নকণ্ঠে বলি, কোলে নিচ্ছেন কেন? নিচে নামান, আমি হাঁটতে পারি। পূর্বা আমায় কোলে নিয়ে সামনে এগোতে এগোতে বললেন, সেটা আমিও জানি, স্টুপিড, চুপ থাক। গাড়ির ফ্রন্ট সিটে তিনি আমায় বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়লেন। আমি সিট বেল্ট লাগিয়ে তার দিকে আর চোখে তাকাই, তবে তিনি ব্যস্ত ড্রাইভিং করাতে। কুইন্স পার্কের পাশে এসে গাড়ি থামায় পূর্ব। ইশারায় আমায় নামতে বলতে আমি চট জলদি নেমে চারিপাশ মুগ্ধ নয়নে দেখতে থাকি। রাতে এখানকার সৌন্দর্যটা দ্বিগুণ হয় অরিন বলেছিল, তা একদম কাটে কাটে সত্যি। পেছন থেকে কেউ জড়িয়ে ধরাতে কেঁপে উঠি খানিকটা। পূর্ব ভাইয়া আমার কাঁধে থুতনি রাখে, গালে 2টো চুমু খেয়ে ফিসফিস করে বললেন, কতটা মিস করেছি তোকে এই 2 সপ্তাহ জানিস? একটা মিনিট আমার অস্থিরতায় কেটেছে। কাজে ঠিকমতো মন দিতে পারতাম না। ভাইয়া তো হেসে বলে আমি নাকি বউ পাগল হয়ে গিয়েছি। আমারও তাই মনে হচ্ছে। এতটা গভীরভাবে তোর প্রতি আসক্ত হয়ে পড়ব ভাবনায় আসেনি। পূর্ব চুপ হয়ে যান, পেছন থেকে জড়িয়ে ধরে থাকেন। নড়াচড়া করতে নিলেই রাম ধমক দেন, যার ফলস্বরূপ চুপ হয়ে যায়। আরে সাদা পরি, কোথায় যাও? ব্রো, মেয়ের ফিগার কিন্তু জোস। একে আজকের জন্য পেলে রাতটা অস্থির কাটবে। ওরে ধরে আন যা, আজকে একে দিয়ে রাত কাটাবো। ফরাসি ভাষায় বলা অশ্লীল কথাগুলো তীরের মতো কানে এসে লাগে আমার। অল্প কয়েকদিনের মাঝে ফরাসি ভাষা রপ্ত করে ফেলেছি, তাই দূরে বাইকে বসে থাকা ছেলেগুলোর কথা স্পষ্ট রূপে বুঝতে পেরেছি। কাপা হাতে থাকা অর্ধগুলিত আইসক্রিমটা মাটিতে পড়ে যায়। চোখের কার্নিশে অল্প অল্প পানি এসে জমা হয়ে। ডান দিকে মাথা বাঁকিয়ে পূর্বকে দেখি। তিনি শান্ত, মুখ ভাব স্বাভাবিক। তা দেখে আমার অবাক হওয়ার পরিমাণ আকাশ ছুঁই ছুঁই। ছেলেগুলো আমায় নিয়ে এত বাজে কথা বললো আর পূর্ব স্বাভাবিক? ব্যাপারটা গতানুগতিক হজম হচ্ছে না। আর চোখে পিছে চেয়ে দেখি 4 জন সাদা চামড়ার ছেলে বাইকে বসে বিয়ার খাচ্ছে আর আমায় দেখে বিশ্রী কটূক্তি করছে। মাঝে মধ্যে মুখ দিয়ে উদ্ভট শব্দ বের করে বাজেভাবে পুরো শরীর স্ক্রল করছে। কাঁদো কাঁদো চোখে পূর্বের শার্টের এক কোণা ধরে টান দিই। তিনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে আমাতে তাকান। চোখ দুটো দেখেও বুঝতে পারছি না তিনি আসলে কি শান্ত। পূর্ব জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কিছু বলবি?
আমি রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে বলি, ওই ছেলেগুলো আমার নিয়ে কটূক্তি করছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, তাও নর্মালি ভাবে। পূর্ব হাই তোলার ভাব করে বললেন, ওরা তোকে বলেছে, আমাকে নয়। তুই গিয়ে প্রতিবাদ কর। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছি তার দিকে, হাত মুঠো করে বলি, আপনি কি কিছুই বলবেন না ওদের? আদার্স টাইম তো কেউ বাজেভাবে তাকালেই তাকে শাসান, তো আজ কি হলো আপনার? পূর্ব আমার ঘাড় ধরে ধীর কণ্ঠে বললেন, তখন ছিলাম আমি, আর ভবিষ্যতে যে তোর পাশে থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? নিজের সেফটি নিজে তৈরি কর। যদি আমার কিছু হয়ে যায় তখন তোকে কে সেভ করবে? গার্ড? তারা কখনোই পারবে না। শেষের কথাগুলো ধরা কণ্ঠে বললেন পূর্ব। কাপাটে ঝুঁকে তার দিকে তাকিয়ে আছি। ফুপিয়ে উঠে বলি, এসব কি বলছেন আপনি? আপনার কি হবে? উল্টোপাল্টা কথা বলবেন না। এসব নিয়ে পরেও কথা বলা যাবে, আগে ওই ছেলেগুলোকে প্রমাণ করে দিয়ে আয় তুই দুর্বল না, নারী জাতি দুর্বল না, তারা চাইলেই সব পারে। গো। আমি কিছু সময় পূর্বের দিকে তাকিয়ে থেকে পিছু ফিরে লম্বা লম্বা পা ফেলে বাইকের উপর বসে থাকা ছেলেটাকে 5টা থাপ্পড় মেরে দিই রাগের বসে। বাকি 4জন যারা পাশে দাঁড়িয়ে ছিল সেই ছেলেগুলো থাপ্পড় দেওয়া দেখে এগিয়ে আসে। একজন বলল, ওই তোর সাহস তো কম না, বসের গায়ে হাত তুললি? সাথে সাথে এই ছেলেটার গালেও 2টা থাপ্পড় মেরে দিই। ভয় যেন আছে আমার একটু ধরতে পারছে না। রাগে গজগজ করে তাদের ভাষায় বলি, বাসায় কি মা বোন নেই? এভাবে রাস্তায় এসে অন্য মেয়েদের টিচ করছিস? পরিবার থেকে কোনো শিক্ষা পাসনি? আজ যদি আমার জায়গায় তোদের মা বা বোন থাকতো তাহলে এভাবে টিচ করতে পারতি? হ্যাঁ? আমার কথা সম্পূর্ণ হওয়ার পর পরপরই একজন হুঙ্কার দিয়ে উঠল, যাকে বাকি ছেলেগুলো বস বলে আখ্যায়িত করেছে। ছেলেটি বলল, মুখ সামলে কথা বল, ব্লাডি বিচ। আওয়াজ নিচে। আমি তাচ্ছিল্য সুরে বলি, নিজের মা বোনের কথা মনে আসতেই অন্যকে গালি দিয়ে হুমকি ধামকি দিয়ে কথা বললেন, আর আমি যে অন্য কারো বোন সেটা মাথায় আসলো না? নারী জাতিকে কি আপনাদের দুর্বল মনে হয় যে আওয়াজ নিচু করে কথা বলবো? এখন যে আপনার মা বোনকে নিয়ে বলাতে রেগে গেলেন, আমি যদি আপনার আপন বোন হতাম তাহলে এমনটা করতে পারতেন? আমার সাথে এমন বিশ্রী ভাষায় কথা বলতে পারতেন? খেয়াল হলো ছেলেটার সে যাওয়া বুক। বাকি ছেলেগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তা দেখে স্বস্তির শ্বাস নিই। ফের বলি, যদি নিজের মা বোনের প্রতি ভালোবাসা থাকে তাহলে অন্যদের প্রতিও ভালোবাসার সম্মান দেখাতে শিখুন। মানুষ মানুষে ভেদাভেদ করা অবশ্যই বুদ্ধিহীনতার কাজ। আজ আপনি আমার প্রতি যেমন আচরণ করলেন, কাল আপনাকে দেখে অন্য কেউ সেই আচরণ শিখবে। একদিন দেখা যাবে আপনার বোনকে রাস্তায় টিচ করা শুরু করেছে, তা ভালো লাগবে আপনার? আপনাকে দেখে ভালো পরিবারের মনে হচ্ছে, কিন্তু আপনি নিজেকে আজ একজন নিচু লোক প্রমাণিত করলেন। কারণ ইসলাম ধর্মে বলা আছে, নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য, এবং আপনি অশ্লীল ভাষা ব্যবহার করেই আমাকে টিজ করেছেন। কিন্তু আমি কথা সম্পূর্ণ করতেই ছেলেটা ফরাসি ভাষায় বলল, মাফ করবেন, আপনার পা ধরে মাপ চাইছি। ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল। আপনাকে এই খারাপ কথাগুলো বলার আগে নিজের বোনের কথা মাথায় আনা উচিত ছিল। ওকেও তো টিচ করতে পারে অন্য কেউ। মাফ করে দিবেন বোন, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে জানি, তবুও মাপ চাইছি। আলতো এসে নরম কণ্ঠে বলি, মাফ করে দিয়েছি, ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক, ভালো থাকবেন। কথাটা বলে দ্রুত পায়ে চলে আসি পূর্বের কাছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি যেতেই হাতে তালি দিয়ে খানিক হেসে বললেন, আমার দোলপুরি এতটা বুদ্ধিমতী জানতাম না তো। Proud of you. আমি তার কথায় কিছু না বলে সামনে হাঁটতে থাকি। এতে তিনি বেশ খানিকটা অবাক হন। আমার পিছে দৌড়ে এসে বললেন, এই কি হয়েছে? এত দ্রুত হাঁটছিস কেন? কথা বলছিস না কেন? আমি তবুও না দাঁড়িয়ে দ্রুত হেঁটে সামনে আগাই। জনমানবহীন রাস্তা। কুইন্স পার্কের রাস্তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই একপাশে দাঁড়িয়ে থাকি মুখ ফুলিয়ে। পূর্ব কাছে এসে বললেন, এভাবে মুখ ফুলিয়ে আছিস কেন? কথা বলবি না? তুই কি রেগে আছিস আমি ওদের কিছু বলিনি দেখে? মাথা নাড়িয়ে না বলে তিনি এতে অবাক হয়ে পুনরায় বললেন, তাহলে কথা বলছিস না কেন? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাকালীন হুট করে হাতে টান পড়ে। পাশে তাকাতেই পূর্ব মাথা নিচু করে তারা ওষ্ঠধয় আমার ঠোঁটে স্পর্শ করার। চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই। চোখ দুটো গোল গোল করে কণ্ঠে অবাক স্বর টেনে বলি, কি সমস্যা? আপনি তো ভারী অসভ্য লোক, বিনা অনুমতিতে আবার স্পর্শ করেছেন। পূর্ব ঠোঁট বাঁকিয়ে বললেন, তোর হাজবেন্ড হই আমি, অনুমতি নেয়ার কি আছে? আর চোখে তাকাতেই তিনি এক হাত চেপে ধরে বললেন, কথা বলছিস না কেন? কি হয়েছে সেটা তো বলবি। আমি কি কোনো ভুল করেছি? আমি ফুপিয়ে কেঁদে বলি, ওই সময় ওই কথাটা কেন বললেন?
ভবিষ্যতে পাশে থাকবো না, এটা কোনো কথা হলো? এটা কেন বললেন? পূর্ব হাসলো, এগিয়ে এসে বিনা বাক্যে আমায় কোলে তুলে নেয়। আমি ভ্যাবাচাকা খেয়ে বলি, অদ্ভুত, কথা কথায় কোলে তুলে নেওয়ার রোগ আছে নাকি আপনার? নিচে নামান। পূর্ব বললেন না কিছু। লম্বা লম্বা পা ফেলে একটা বেঞ্চিতে বসিয়ে দিয়ে আমার পাশে বসলেন। এক হাত তার হাত মুঠোয় নিয়ে অপর হাত দিয়ে চোখ দিয়ে খানিকক্ষণ আগে গড়িয়ে পড়া অশ্রুগুলোকে নিজ হাতে মুছে দেন। নরম কণ্ঠে তিনি বললেন, অযথা কোনো কথা বলি না আমি দোল, কথাটা বলা দরকার ছিল। আমি তোকে আর কতদিন সেভ করতে পারবো জানি না। গোয়েন্দা বিভাগে জয়েন করার পরে এ পর্যন্ত অনেক মানুষকে নিজ হাতে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দিয়েছি। ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমায় হন্য হয়ে খুঁজছে মেরে ফেলার জন্য, কিন্তু আমায় খুঁজে পাইনি, কারণ ফাঁজ রূপে আমি খুব অল্প সময়ের জন্য থাকতাম। আমার আসল পরিচয় আমার পরিবার বা আমার সম্পর্কে কেউ কিচ্ছু জানতো না। আমাকে দেখেইনি কেউ। নিজেকে আড়াল করে রাখতাম পরিবারের জন্য, তোর জন্য, কারণ এরা আমায় উইক করতে আমার পরিবারকেই প্রথমে অ্যাটাক করতো। তবুও আজকাল কিছু মাফিয়া আছে যারা আমাকে খোঁজার জন্য হন্য হয়ে লেগেছে। পেয়েও যাবে আমার পরিচয় হয়তো। তাই বলছি, শক্ত হ, নিজের সেফটি নিজে দিতে শেখ, যাতে আমি না থাকলে তোর কোনো সমস্যা না হয়। ওরা যদি আমায় একবার খুঁজে পায়, এক মুহূর্তের জন্য আমায় বাঁচিয়ে রাখবে না দোলপুরি। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি পূর্বের দিকে। শেষে না পেরে তার বুকে মাথা রেখে হু হু করে কেঁদে দিই। তার শার্ট খামচে ধরে কান্না দমন করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কান্নার আজ আমার বারণ শুনছেই না। পূর্ব অস্থিরতা নিয়ে, দোল, কাঁদিস না প্লিজ, কষ্ট হয় আমার। আমাকে কষ্ট দিতে এত কেন তোর ভালো লাগে বলতো? প্লিজ স্টপ ক্রাইং। আমি উপরে ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরি। অতঃপর কান্নারত অবস্থায় বলি, আপনি কেন এই পেশায় গেলেন? কি দরকার ছিল? হ্যাঁ? দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। নিম্নস্বরে বললেন, প্রথম যখন বাংলাদেশে আসি তখন এক রাতে তোর বাবা আর আমার বাবাকে কিছু কথা বলতে শুনি। তারা খুব চিন্তিত কণ্ঠে কথা বলছিলেন। যতটুকু সেদিন শুনতে পেরেছিলাম, তারা বলেছিলেন আমাদের ফ্যামিলিতে ঝুঁকি আছে। কেউ বহু বছর ধরে আবরার মঞ্জিলের অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের দাদার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তারাই মেরে ফেলেছিল যারা আবরার মঞ্জিলের অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এবার তারা আমাদের পিছে লেগেছে। বাবা আর চাচু পুলিশে সিআইডিতে এফআইআরও করেছিলেন, কাজ হয়নি। তারা কেন যেন এই কেসটা নিয়েই হেলাফেলা করতো খুব। তাই সেদিন সিদ্ধান্ত নেয় আমি খুঁজে বের করব কালপ্রিটকে। 5.5 বছরের চেষ্টায় গোয়েন্দা বিভাগের অফিসার হই। বহু চেষ্টায় তারপর প্রমোশন পেয়ে যাই সিনিয়র অফিসারের। তারপর থেকে আস্তে আস্তে এই পেশার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই। নতুন কেস আসে, হ্যান্ডেল করে দোষীদের কঠিন শাস্তি দেওয়া নেশা হয়ে দাঁড়িয়েছিল। লাইফ রিস্কও ছিল পদে পদে, নয়তো এসবে যুক্ত হওয়ার আগে বিজনেস আর সিঙ্গেল লাইফ নিয়েই ভালো ছিলাম। পূর্ব থেমে যান, একদম নিশ্চয়। তার হাত জোড়া আমার পিঠে অবস্থান করছে। আমি নাক টেনে বলি, আপনার কিছু হলে আমি সেদিন সুইসাইড করব। পূর্ব আমার দুবাহু ধরে টান মেরে তার বুক থেকে সরিয়ে তার সামনে আনেন। গর্জে উঠে বললেন, একদম এসব ফালতু কাজের কথা মাথায় আনবি না দোল, একদমই না। আত্মহত্যা মহাপাপ। তাছাড়া আমি চাই আমার কিছু হয়ে গেলে তুই একদম নর্মাল লাইফ লিড করবি, বুঝতে পেরেছিস? আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না পূর্ব, আর আপনার কিচ্ছু হবে না। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার কিছু হলে তোর কি? ভালোবাসিস আমাকে? হুট করে এই কথায় থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলি, হঠাৎ এই কথা বলছেন কেন? জানতে চাইছি ভালোবাসিস আমাকে? আমি মাথা নিচু করে বলি, জানি না। পূর্ব তপ্তশ্বাস ফেললেন। তিনি বললেন, মারা যাওয়ার আগে কি তোর মুখে ভালোবাসি শব্দটা শুনে যেতে পারবো না? ভালোবাসিস না আমায়? একটু ভালোবাসলে কি হয়? আমি চোখ পাকিয়ে বলি, আরেকবার মারা যাওয়ার কথা বললে আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব। পূর্ব আমার হাত ধরে টেনে তার বুকের বাঁ পাশে আমার মাথা চেপে ধরলেন। ধুকধুক আওয়াজটা কানে মধুর মতো করে বাজছে। তিনি মাথা নিচু করে গালে গভীর চুমুকে দিয়ে বলেন, যেতে দিলে তো যাবি, তুই পূর্বের একান্ত সম্পদ। আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনলেও খবর আছে। বিকট আওয়াজে পিটপিট করে চোখ খুলতেই সামনে পড়ে অতিরিক্ত আলো, যার ফলস্বরূপ ঠিকভাবে চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। মাথার কার্নিশে বেয়ে গড়িয়ে পড়ছে তরল জাতীয় কিছু, তাজে রক্ত নিশ্চিত। ক্ষণিক সময় পর আলোর তীব্রতা কমতেই ঝাপটে চোখ খুলে সামনে ফিরে তাকাই। চোখ যেন পলক ফেলা বন্ধ করে দিল। মস্তিষ্ক থেকে প্রতিক্রিয়া জানানো বন্ধ হয়ে গিয়েছে।
স্তব্ধ চোখে তাকিয়ে সামনে। আয়াফ ভাইয়া? অস্ফুট স্বরে বললাম, আয়াফ ভাইয়া আপনি? আয়াফ ভাইয়া হাসলো, পৈশাচিক হাসি, যেই হাসিতে লুকিয়ে আছে বহু রহস্য। আয়াফ ভাইয়ার ডান হাতে একটা রড। বুঝতে বাকি নেই সেই সময়টাতে তিনিই আমায় এই রড দিয়ে সজোরে মাথায় আঘাত করেছেন, কারণ রডের এক কোণায় রক্ত লেগে শুকিয়ে আছে। ভয়াত দৃষ্টিতে তার দিকে তাকাই। আয়াফ ভাইয়া উচ্চস্বরে বলল, ফাইনালি দোল, ফাইনালি তোকে পূর্বের করা সিকিউরিটি থেকে বাইর করে নিয়ে এসেছি নিজের রাজ্য। এবার দেখি পূর্ব কিভাবে এসে তোকে নিয়ে যায়, শালা একটা। পূর্বকে গালি দেওয়াতে মাথায় রক্তটা ভাবটা উঠে এলো। ব্যথা নিয়ে কাটকাট কণ্ঠে বলি, কাপুরুষ কোথাকার, পারলে পূর্বের সামনে দিয়ে নিয়ে আসতে আমায়। কেন এনেছে সেখানে, কি চাই? আয়া ভাই রেগে গেল কিছুটা। দ্রুত পায়ে হেঁটে এসে হাতে রড দিয়ে পায়ের সজোরে আঘাত করে। চিৎকার দিয়ে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটে কামড়ে ধরে কান্না থামানোর তুমুল চেষ্টা চালে। আয়াফ ভাই বলল, একদম তুই তুকারি করবি না, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। পূর্বের কাছ থেকে সাহস বেড়েছে তাই না? তোর সাহস মেটাবো আমি। পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত ঝরছে, ব্যথায় ছটফট করছে হৃৎপিণ্ড। ব্যথাটা ভেতরে আঁকড়ে ধরে শক্ত কণ্ঠে বলি, আমাকে আঘাত করার শাস্তি আপনাকে দিতেই হবে। এই যে রক্তকরিত করেছেন, তার প্রত্যেকটা ফোঁটার মূল্য দিতে হবে আপনাকে। পূর্ব আপনাকে তিলে তিলে শেষ করবে। আমারই ভুল, আপনাকে সেদিন মেরে ফেলতে দেওয়া উচিত ছিল আমার। ওপস, তোর মতো কাপুরুষকে আপনি বলে সম্বোধন করছে কেন? হ্যাঁ, ছি। আয়াফ তেড়ে এসে চুলের মুঠি শক্ত করে ধরলো, তিক্ত মাখা কণ্ঠে বলল, দেখ, ভালোবাসি বলে তোকে এখনো বাঁচিয়ে রেখেছি। ভাবিস না যে তার জন্য তোকে ছেড়ে দেব। এই যে এতক্ষণ আমায় যা যা বললি, তুই তুকারি করলি না, তার জন্য তিলে তিলে কষ্ট দেব তোকে। তার ছেলের হাসি দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নি। কেমন কটমট আওয়াজ হয়। খেয়াল হয় চুলে শক্ত করে ধরে রাখা আয়াফের হাত নরম হয়ে আসছে। আয়াফ বাজখাই কণ্ঠে বলল, কে রে, দরজার ওপাশে কে? এদিকে আয়। দরজা শটান হয়ে খুলে যায়। চোখ দুটো আমার চকচক করে উঠল। পূর্ব কি এসেছেন আমায় বাঁচাতে? কিন্তু পরক্ষণে মনে হয় এটা কোনো ফিল্ম নয়। পূর্ব আমার খোঁজ এত তাড়াতাড়ি কিভাবে পাবেন? এখন তো তার মিটিংয়ে থাকার কথা। সকাল এখন। বাসা থেকে বেরিয়ে যায় ভাইয়া চলে যাওয়ার পর। কিছু দূর নির্জন এক পার্কে গিয়ে বসতেই মাথায় তীব্র গতিতে আঘাত পাই। তারপর মনে নেই, কিচ্ছু মনে নেই। চোখ খুলে আয়াফ ভাইয়াকে দেখি। আয়াফ ভাই পিছু ঘুরলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ হলো, গুলির আওয়াজ। একসঙ্গে কয়েকটা গুলি এসে লাগে আয়াফ ভাইয়ার বুকে। তৎক্ষণাৎ মাটিতে মুখ উপড়ে পড়ে যায় সে। নিশ্চিত হলে মারা গিয়েছে। এত করে বুকে গিয়ে লাগার পর বেঁচে থাকা অসম্ভব। তবে তাকে গুলি কে করলো? দরজার দিকে দৃষ্টি দিই। তড়িৎ গতিতে রুমটায় ঢুকে কালো পোশাকধারী কয়েকজন লোক। 2 মিনিট পার হতে তাদের মাঝখান দিয়ে প্রবেশ করে অন্য একজন। কিছুটা সামনে এগিয়ে আসার পর আলোর প্রতিফলন হয় তার মুখে। ভেসে উঠল কালো বাক্স দিয়ে আবরিত চেহারা। চোখ দুটো দেখা মাত্রই বুঝতে কষ্ট হলো না কি ইনি তো। শুষ্ক ঠোঁট যুগল জিভ দিয়ে ভিজিয়ে পূর্ব লম্বা খানেক পা ফেলে মিটিং রুম থেকে বের হয়ে যায়। মাত্রই মিটিং শেষ হলো। মিটিংয়ে উপস্থিত সবাই পূর্বের সাথে কিছু কুশল বিনিময় করতে চেয়েছিল, কিন্তু পূর্ব সেই সুযোগটি দেয়নি। মিথ্যা বলে কাটিয়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে আসে। নিজের বিলাসবহুল চাকচিক্যতার ছোঁয়া অফিস কক্ষে গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম, চিন্তার লেশ সর্বমুখে বিরাজমান। অস্থিরতার ঢেউ তুলেছে হৃৎপিণ্ড। পূর্বের এই অস্থিরতা কেন হচ্ছে জানা নেই। সে চিন্তিত দোলাকে নিয়ে। অজানা এক ভয় জেঁকে ধরেছে তাকে। মন বারংবার প্রশ্ন করছে, তার দোলপুরি ঠিক আছে তো? পূর্ব চট জলদি ফোন বের করে। অমনি বেশ কড়া একটা শব্দ কানে আসে তার। দরজার দিকে অস্থিরতার দৃষ্টি মেলে দেয় সে। এই আওয়াজটা হয় মূলত যখন পূর্বের কেবিনে কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে, নয়তো পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেলে এই বিকট আওয়াজটা হয়। পূর্ব দেখে অরণ্য আসছে। চিন্তার ছাপ তারও মুখে। অরণ্য চিন্তিত কণ্ঠে বলল, আর ইউ ওকে পূর্ব? এতটা চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? মিটিং রুম থেকেও এক প্রকার ছুটে বের হয়ে আসলি। এভরিথিং ইজ ওকে? পূর্ব হাতের ফোনটার সামনে থাকা কাঁচের টেবিলটায় রাখে। অস্থিরতা মিশ্রিত কণ্ঠে সে বলল, ডোন্ট নো, কেমন জানি লাগছে। মনে হচ্ছে আমার অগোচরে খুব বড় কিছু হয়ে গিয়েছে।
ভয় লাগছে। অরণ্য খানিক সন্দিহান কণ্ঠে বলল, ভয়টা কি দোলাকে নিয়ে? ঘাড় বাঁকিয়ে হ্যাঁ বলল পূর্ব। ফোঁস করে শ্বাস ছাড়ে অরণ্য, অতঃপর ঠোঁট বাঁকিয়ে বলল,